আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাথে বোঝাপড়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে বলে এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ থেকে সরে আসার আহ্বান। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিএনপির মন্তব্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৫০০ আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইন স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। অধিবেশনের শুরুতে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেশনের আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সাথে সাক্ষাৎ করেন। মিশেল ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে কমপক্ষে ১০টি কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে একাধিক দ্বিপাক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক পর্যায়ের অনুষ্ঠান। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনে দীর্ঘ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের তীব্র সমালোচনা, বিশ্বব্যাপী ৭টি যুদ্ধ বন্ধ করার দাবি, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, কার্বন নিঃসরণ হলো ভুয়া। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইতোমধ্যে ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করে দ্রুত সমাধান করতে হবে। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলায় প্রশাসনের ব্যক্তিদের যোগ সাজসের অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনও অটল এনসিপি। তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সরকারি সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। এর প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে প্রশাসনের কর্তা ব্যক্তিরাই জড়িত বলে সন্দেহ তার। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, দেশকে অস্থিতিশীল করা, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। এনসিপির দলীয় প্রতীক হিসাবে শাপলা পাওয়ার সম্ভাবনা ইসি নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল।
শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এনসিপির শক্তিমত্তা যাচাই ভোটের মাঠে হওয়ার বার্তা দেন নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদের সাথে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভারতের সাথে বোঝাপড়া করে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি করছে তা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে মিলেমিশে চলার রাজনীতি থেকেও বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাগ আজিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে হেনস্থার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। সমাবেশের পর শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এনসিপি। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার সমাবেশ করেন তারা। অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। বিএনপিকে হুঁশিয়ারিতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মি, কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাথে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। এনসিপি নেতারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তার বক্তৃতার পরই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি এবং তাদের সমমনারা। তবে বিএনপি বলেছে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার সোমবার প্রকাশ করে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে তিনি এই সাক্ষাৎকার দেন। মির্জা ফখরুলের বক্তব্য হিসেবে সংবাদপত্রটি উল্লেখ করে, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে বনিবনা না হওয়ায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামায়াতে ইসলামী পিআর ইস্যু সামনে এনেছে। এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে বিএনপি মহাসচিব ইতিবাচক মনোভাব দেখান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ওই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি। তবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে ধৈর্য ধরা এবং সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদের রুখে দেবে। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করতে হবে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। তবে বিএনপি মহাসচিবের দেওয়া সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মিডিয়া সেল বিবৃতিতে জানিয়েছে, ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থান দমনের জন্য শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথন তাদেরই বলে ফরেনসিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে কথা বলেন সিআইডির ফরেনসিক ল্যাবের সাব ইন্সপেক্টর শাহেদ জুবায়ের লরেন্স। পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান আদালতকে বলেছেন 17 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সব পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য দিয়েছেন কয়েকজন সাক্ষী। এর আগে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আর সিলেটে এক সাংবাদিককে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন 24 নভেম্বর দাখিল করতে বলেছেন আদালত। এছাড়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সহ অন্য আসামিদের বিষয়েও আদেশ দেয়া হয়। শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন জাতীয় নির্বাচন ঘিরে শাপলা ছাড়াই রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। তাই এনসিপি নিবন্ধন পেলেও দলটিকে তালিকা থেকে প্রতীক প্রস্তাব করতে হবে। সংসদ নির্বাচন সামনে রেখে 28 সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে সংলাপে বসছে ইসি। নাজিব বেগের রিপোর্ট। 22 জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায় এনসিপি। শুরু থেকেই শাপলা প্রতীক নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে আসছিল তারা। তবে শাপলাকে বাদ দিয়ে 115টি প্রতীক নিজেদের তফসিলে সংরক্ষণ করে আইন মন্ত্রণালয়ে ভিটিংয়ের জন্য পাঠায় নির্বাচন কমিশন। সোমবার সিইসির সঙ্গে সাক্ষাতের পরও শাপলা প্রতীকের বিষয়ে নিজেদের জোরালো অবস্থানের কথা জানায় দলটির নেতারা। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। মঙ্গলবার দুপুরে ইসি সচিব জানান শাপলা ছাড়াই প্রতীক তালিকা চূড়ান্ত হয়েছে, তাই শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? জানান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুমোদন পেয়েছে। এ মাসের শেষে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছেন, যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। 28 তারিখ থেকে করা হবে। প্রথমে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। পরবর্তীতে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য রয়েছে। অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল, ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি 150 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 5380 জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। অন্যদিকে 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6295টি আসনের মধ্যে 467টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে, সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাশ করে, তারপরে আবার কোয়ালিটির কি দরকার আছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে 2022-2023 শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ
সীমিত হয়ে আসন খালি থাকছে। প্রায় 500 সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট, তারা $40,000 করে যদি দিত, 200 স্টুডেন্ট $40,000 দিলে প্রায় 100 কোটি টাকার কথা বলছি। এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, অটোমেশনের সার্কেল একবারের বেশি না টানার অভিযোগ করেছেন। ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি। সরকারি মেডিকেল কলেজে 3বার অটোমেশন দিয়েছে, তারপরে কিন্তু 20টা ফাঁকা আছে। আমি যখন সরকারি লোকজনকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের 20টা ফাঁকা গেল কেন, বলে যে আরেকবার দিলে পরে হয়ে যেত, তারা আরেকবার দিলে না কেন? বলে 3বার দিতে এত বেশি সময় লেগেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না। শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যত অর্থ প্রয়োজন সব দেয়া হবে। রফিকুল বাশারের রিপোর্ট। জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়। সেই ক্যামেরার প্রতিটির জন্য গড়ে প্রায় 1 লাখ টাকা বরাদ্দ দিয়ে মোট প্রায় 400 কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি। প্রতিযোগিতা বা দরপত্র নয়, সরাসরি এগুলো কেনা হবে। সরকারি অর্থে হলেও ক্যামেরাগুলো কিনে দেবে ইউএনডিপি। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা 1 টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। আপৎকালীন সময় বিবেচনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট নয়, এজন্য বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনেছে বলে জানান উপদেষ্টা। এখন যে যত বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ ফান্ডের জন্য সাফিসিয়েন্ট না। আপৎকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? আমাদের আপৎকালীন ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। বৈঠকে রাশিয়া, সৌদি আরব এবং কাফকো থেকে সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদের দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনরা। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা। প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলালিংক। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে, এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই।
সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস, এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সবশেষ তথ্য জানতে দুপুরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। আর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, অভিযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। এ ধরনের গণতান্ত্রিক চর্চাকে সাধুবাদ জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। ডাকসু নির্বাচন হয়েছে 13 দিন আগে, এরই মধ্যে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অভিযোগের অগ্রগতির বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মোমা ফাতেমা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ একাধিক প্রার্থী। উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় আরো বেশি প্রগাঢ় করতেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো করেছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যানসার দিতে পেরেছে। অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম অন্য প্রার্থীদের অভিযোগকে সাধুবাদ জানিয়েছেন। যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। আপনার সাধুবাদ জানাচ্ছেন? আমরা সবকিছু সাধুবাদ, কারণ গণতান্ত্রিক পরিবেশে আমরা সবকিছু সাধুবাদ জানাই এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক। ভিপি প্রার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অভিযোগগুলো আমলে না নিয়ে কালক্ষেপণ করছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 5 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রতিষ্ঠান DHL এর সৌজন্যে 23তম আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন এসিআই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসুদ্দৌলা। সেরা আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে সিটি ব্যাংক। বছরের সেরা কর্পোরেট প্রতিষ্ঠান হয়েছে ওয়ালটন গ্রুপ। বিজনেস পার্সন অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী। ব্যবসায় অনন্য নারী উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন এভিয়েশন খাতের সাদিয়া হক। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অর্থ উপদেষ্টা সম্মাননা তুলে দেন। We do believe in private sector-led development. Gone are those days, big government corporations became state-owned enterprises, and I think it's the business people who have done excellent, and they'll have to contribute. Is that we distinguish between honest businessmen and dishonest businessmen. That is the first distinction we must make. And having made that distinction, we must extend all support to that group of business leaders who have done it through honesty. এবারে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রুহুল কুদ্দুস খান। তিনি 1 নভেম্বর দায়িত্ব নেবেন। সোমবার ইউবিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুহুল কুদ্দুস খান 1996 সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের মাধ্যমে ট্রেনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে 29 বছরের বেশি সময় জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতের সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশের সাপ্লাই চেইন ও অপারেশনস খাতের শীর্ষ নেতাদের মধ্যে তিনি অন্যতম। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। মঙ্গলবার সৌদি আরবের সময় অনুযায়ী আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সৌদির বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও কয়েকটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো এবং লুক্সেমবার্গ। ফিলিস্তিন ও দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ে বৈঠকে দেশগুলোর নেতারা ওই ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়াস্তো বলেছেন, তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেয়া হচ্ছে। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার ক্যালগেরিতে বঙ্গীয় পরিষদের আয়োজনে মহালয়া উপলক্ষে গীতি, নৃত্য, আলেখ্য পরিবেশিত হয়েছে। গ্রন্থনা করেছেন অধ্যাপক শেখর সান্যাল। উপস্থাপনায় ছিলেন মহুয়া চ্যাটার্জি ও সৌভিক মহন্ত। খোকন দেবনাথের নেতৃত্বে তীর্থদীপ সান্যাল ও আদিত্যের সুনিপুণ শব্দ নিয়ন্ত্রণ পুরো অনুষ্ঠানকে সুখশ্রাব্য করেছে। একঝাঁক প্রতিভাবান শিশুদের বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড প্রদান করেছে বিডি চাইল্ড ট্যালেন্ট। রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশুদের জাতীয় পর্যায়ে পরিচিত করতেই এই আয়োজন, জানিয়েছেন বিডি চাইল্ড ট্যালেন্টের পরিচালক মাসুদ রানা। তিনি জানান, দ্বিতীয়বারের মতো সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় নির্বাচিত শিশুরা আনন্দ আয়োজনে অংশ নেয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। গুলশানে চালু হয়েছে বিশ্বখ্যাত বিলাসবহুল বাথরুম ব্র্যান্ড কোহলা এর শোরুম। গুলশানের মাদানী এভিনিউয়ের কনকর্ড বিলকিস টাওয়ারে শান্তা লাইফস্টাইল আনুষ্ঠানিকভাবে এই আইকনিক ব্র্যান্ডকে নিয়ে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শান্তা লাইফস্টাইলের চিফ এক্সিকিউটিভ অফিসার দেওয়ান সাজিদ আফজাল, চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল এবং অন্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক ও হজ এজেন্সি প্রতিনিধিদের সঙ্গে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহসভাপতি হাফিজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে।
গাজীপুরে আগুনে ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু, আহত কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আহতদের দেখতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে, আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলে জানান তিনি। গতকাল টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুনের ঘটনায় 4 জন ফায়ার ফাইটার আগুনে দগ্ধ হন। ওই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ দুপুরে মৃত্যুবরণ করেন। অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সাইদুর রহমান হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাই মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই বলছে, গ্রেফতার সদর আলী ও আলমগীর ইতোমধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ওই ঘটনায় জুয়েল নামে আরেক আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন। 2023 সালের 28শে নভেম্বর ধামরাইয়ের বাইশাকান্দা থেকে চালক সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিবিআই জানিয়েছে, নিহত সাইদুর আসামি সদর আলী, আলমগীর এবং জুয়েল টিনশেড বাসায় পাশাপাশি রুমে থাকতেন। 2023 নভেম্বরে সাইদুরকে হত্যার পর তার অটোরিকশা 50,000 টাকায় বিক্রি করে আসামিরা তা ভাগ করে নেন। তাদের হাতে রশি ছিল এবং তাদের প্রিপারেশন ছিল, দুইজনের কাছে 2টি চাকুও ছিল। তো প্রথমে গামছা দিয়ে মুখ বাঁধে, তারপরে হচ্ছে আপনার রশি দিয়ে হাত এবং পা বাঁধে, একজন হাত ধরে রাখে, একজন পা ধরে রাখে, আর ওই চাকু দিয়ে উপর্যুপরি তাকে পেছনে বাম পাশে এবং ডান পাশে কিডনির, আমরা যে কিডনি অবস্থান করে যে ব্যাক সাইডে, এই 2 পাশে একাধিকবার তারা স্ট্যাপ করে। দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন জাকের পার্টির নেতারা। বিকেলে ঢাকার সাতারকুলে জাকের পার্টির এক জনসভায় নেতারা সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা কায়সার হামিদ। বাংলাদেশে প্রথমবারের মতো আইভিএফ চিকিৎসায় উন্নত জেনেটিক স্ক্রিনিং ও এমব্রায়ো বায়োপসি প্রযুক্তি চালু হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি চালু হলে আইভিএফ চিকিৎসার সফলতার হার বাড়বে। কেমোথেরাপি বা রেডিয়েশনের আগে শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ হিমায়িত করে রাখা হলে রোগীরা সুস্থ হওয়ার পর সন্তান ধারণের সুযোগ পাবেন। রাজধানীতে লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ারের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় অ্যাডভান্সমেন্টস ইন রিপ্রোডাক্টিভ টেকনোলজিস শীর্ষক সায়েন্টিফিক সেমিনার হয়েছে। সেমিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইভিএফ ইউনিটের বিভাগীয় প্রধান ডাক্তার ফ্লোরিডা রহমান বক্তব্য রাখেন। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। ব্যালন ডিওর অনুষ্ঠানের রাতে ফ্রেঞ্চ লিগ 1-এ হারল পিএসজি। মার্শের কাছে 1-0 গোলে হেরেছে লুইস এনরিকের দল। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বিমানের জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার জেট A1 পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রতিদিন জেট ফুয়েলের চাহিদা 2,25,000 লিটার, বছরে 65,000 টন। পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো থেকে 8 কিলোমিটার দূরত্বে জেট ফুয়েল পরিবহনে বছরে খরচ হতো 8 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি দীর্ঘদিন ধরে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব পালন করে আসছে।
দেশের বিমানবন্দরসমূহে জেট ফুয়েল সরবরাহ, তাদের ধারাবাহিক অবদান। ঢাকা এয়ারপোর্ট সহ অন্যান্য এয়ারপোর্টে যদি কোনো কারণে জ্বালানি তেলের সংকট দেখা দেয়, তাহলে এই এয়ারপোর্টের মাধ্যমে আমরা আমাদের এয়ারফুয়েল রিফুয়েলিং সিস্টেম আমরা চালিয়ে যেতে পারব। আমরা যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামীতে নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের জন্য এই প্রকল্প গ্রহণ করেছি। পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হওয়ায় মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। পর্যায়ক্রমে যে সমস্ত বিমানবন্দরগুলিতে আমাদের সক্ষমতা আছে সেগুলিতে আমরা পর্যায়ক্রমে এই প্রযুক্তিতে নিয়ে আসব। 30 বছর মেয়াদী প্রকল্পটি স্ক্যাডা পরিচালিত কন্ট্রোল ও অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে। নির্ধারিত সময়ের 3 মাস আগে প্রকল্পের কাজ শেষ হওয়ায় প্রায় 11 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসির আয়োজনে অপরাধ দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাজধানীতে সংস্কার এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সিরডাপে বিডিইআরএম ও নাগরিক উদ্যোগে সভার আয়োজন করে। দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। দলিতদের দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তব্য রাখেন শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সভাপতি শিরিন পারভিন হক ও অন্যরা। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কনকা সেরা পরিবার। দর্শক জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে সিজন 4 নিয়ে। নতুন এই সিজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতা সহ নতুন নতুন সংযোজন। ইলেকট্রো মার্টের কর্পোরেট অফিসের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং লোগো উন্মোচন ও থিম সং পরিবেশিত হয়। সে সময় ছিলেন ইলেকট্রো মার্টের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ ও নুরুল আজিম সানি, মিডিয়াকমের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ এবং অন্যরা। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাথে বোঝাপড়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে বলে এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ থেকে সরে আসার আহ্বান। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিএনপির মন্তব্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৫০০ আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।